আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 7 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ডোনাল্ড ট্রাম্প ফেরত পাঠাতে পারলে মোদির সমস্যা কোথায়? বাংলাদেশি অবৈধবাসী নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। শিলচর মেডিকেলের রেডিওলজি বিভাগের দুর্নীতির মামলার তদন্ত ভিজিলেন্সের হাতে। ফের মহাকুম্ভে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, মহাকুম্ভে ফের বিপদ। শঙ্করাচার্য মার্গের 18 নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বলসে গিয়েছে সম্পূর্ণ ক্যাম্প। কারণ না দর্শিয়ে গ্রেফতারি অবৈধ, সংবিধান লঙ্ঘনে অবশ্যই জামিন, ঘোষণা সুপ্রিম কোর্টের। 22 লক্ষ মঞ্জুর, হাইরাকান্দি দোলেশ্বর জাতীয় সড়কের সংস্কার কাজের সূচনা। জেলায় 19,882 মেট্রিক টন মাছ উৎপাদন। এলংজুড়িতে রোড আন্ডারব্রিজ নির্মাণের দাবি, রেলমন্ত্রী সকাশে সাংসদ মিশন রঞ্জন দাস। এপ্রিল মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট, ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। 25 ফেব্রুয়ারি গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আসছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 8 মার্চ কাছাড়ে জাতীয় লোক আদালত। এবং সর্বশেষ খবরটি হলো, আগামীকাল ফলাফল ঘোষণা হবে দিল্লি বিধানসভা ভোটের। 27 বছর পর দিল্লি থেকে বিজেপির প্রত্যাবর্তন ঘটছে। 16 আপ বিধায়ককে টুপ দিচ্ছে বিজেপি, অভিযোগ কেজরিওয়ালের। এবারে শুনুন বিস্তারিত খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভারতীয় অবৈধবাসীদের প্লেনে তুলে নিজেদের দেশে ফেরত পাঠাতে পারেন, তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একই পদক্ষেপ করতে অসুবিধা কোথায়? আসামের ট্রানজিট ক্যাম্পে আটক 63 জন বাংলাদেশি নাগরিকের প্রত্যার্পণ সংক্রান্ত মামলায় আজ এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বিচারপতি এএস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ 2 সপ্তাহের মধ্যে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং আসাম সরকারকে। বেঞ্চের প্রশ্ন, ট্রাম্প যদি বেআইনি অভিবাসীদের ক্ষেত্রে এমন দ্রুত পদক্ষেপ করতে পারেন, তাহলে মোদী সরকারের অসুবিধা কোথায়? 2009 এর নভেম্বরে জারি হওয়া কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 2.5 দ্বারা স্পষ্ট বলা হয়েছিল, পরিচয় যাচাই এবং প্রত্যার্পণের প্রক্রিয়া 30 দিনের মধ্যে সেরে ফেলতে হবে। কিন্তু তা সত্ত্বেও কয়েক বছর ধরে ওই 63 জন বাংলাদেশি নাগরিককে আসামের ট্রানজিট ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে আবেদনকারী পক্ষের তরফে শীর্ষ আদালতে অভিযোগ করা হয়েছিল। বিনা বিচারে অনির্দিষ্টকাল ধরে আটকে রাখার ঘটনা যে ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারার পরিপন্থী, সে কথা কেন্দ্র এবং আসাম সরকারকে মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বন্দি শিবিরে আটক 63 জনকে কেন্দ্র বাংলাদেশি বলে চিহ্নিত করলেও তারা আদতে কোন দেশের তা প্রামাণ্যভাবে নির্ধারণ করতে পারেনি সরকার। যাদের বাংলাদেশি বলা হয়েছে, ঢাকা তাদের নিজের নাগরিক বলে মানতে বা ফেরাতে নারাজ। আটকদের ঠিকানাও জানা সম্ভব হয়নি এখনো। শীর্ষ আদালত এ প্রসঙ্গে বলেছে, কাউকে বিদেশি বলে চিহ্নিত করলে অবিলম্বে তাকে নিজের দেশে ফেরানোর দায়িত্ব সরকারের। ঠিকানা না জানাটা অজুহাত হতে পারে না। আটক অবৈধবাসী যে দেশের নাগরিক, সেখানকার রাজধানীতে ফেরত পাঠাতে হবে। প্রসঙ্গত, বুধবার দুপুরে অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর C-17 বিমান। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। এই অবৈধ অভিবাসীদের মধ্যে 25 জন মহিলা এবং 12 জন নাবালকও রয়েছেন। তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স 4 বছর। তাদের অনেককে হাত কড়া শিকল পরিয়ে বিমানে তোলা হয়েছিল বলে অভিযোগ। সুপ্রিম কোর্টে বাংলাদেশি অবৈধবাসী মামলার শুনানিতে এবার উঠে এলো ট্রাম্প সরকারের সেই পদক্ষেপের প্রসঙ্গ। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগে MRI ও সিটি স্ক্যান করানোর নামে দুর্নীতি মামলা মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলের হাতে হস্তান্তর হচ্ছে। দুর্নীতির বিশাল অঙ্কের বলে আজ পাওয়ার পর সরকার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। MRI ও সিটি স্ক্যান করানোর নামে যে দুর্নীতি হচ্ছে তা প্রকাশ্যে আসে 2024 সালের আগস্ট মাসে। এরপর এ নিয়ে অভ্যন্তরীণ তদন্তের পর ছাঁটাই করা হয় রেডিওলজি বিভাগের 6 অস্থায়ী কর্মী, বিশ্বজিৎ দাস, স্বরূপ দাস, আব্দুল ওয়াহিদ চৌধুরী, বাপন দেব, আব্দুল মুমিন লস্কর ও লাভলি বেগম লস্করকে। শোকজ করা হয় 4 স্থায়ী কর্মী, কমরুল ইসলাম লস্কর, বিনয় ছেত্রী, সামাদ আহমেদ লস্কর এবং শঙ্কর দেবকে। জানা গেছে, অভ্যন্তরীণ তদন্তে 2023 সালের মে মাসের 2 দিনের হিসেব দেখিয়ে উল্লেখ করা হয়েছে, ওই 2 দিনে MRI ও সিটি স্ক্যান করে আত্মসাৎ করা হয়েছে 21,000 টাকা। সেই হিসেবে প্রতি মাসে দুর্নীতির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 3 লক্ষ টাকা। অভিযোগ অনুযায়ী এই দুর্নীতি চলে আসছিল বছরের পর বছর ধরে। অভ্যন্তরীণ তদন্তে দুর্নীতির এই তথ্য বেরিয়ে আসার পর মামলা দায়ের করা হয় পুলিশেও। অভ্যন্তরীণ তদন্তের সূত্রে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর পুলিশে মামলা দায়ের করার পাশাপাশি অক্টোবর মাসে গুয়াহাটি থেকে অর্থ বিভাগের একটি দল এসে তদন্ত চালায়। খবর অনুযায়ী দীর্ঘ সময়ের হিসাব টেনে এই তদন্তে যে তথ্য বেরিয়ে আসে এতে দেখা গেছে, বছরের পর বছর ধরে এভাবে দুর্নীতি করে আত্মসাৎ করা হয়েছে 100 কোটির চেয়েও বেশি পরিমাণ টাকা।
দুর্নীতির এত বিশাল মাত্রা দেখে এবার জেলা পুলিশের কাছ থেকে মামলা মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেলের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমআরআই ও সিটি স্ক্যান করানোর নামে দুর্নীতির বিবরণ তুলে ধরে মেডিকেলের এক সূত্র জানান, মেডিকেলে এমআরআই করাতে গেলে ফি দিতে হয় ৩,০০০ থেকে ৯,০০০ টাকা, আর সিটি স্ক্যানের ক্ষেত্রে এর পরিমাণ ১,০০০ থেকে ৩,০০০ টাকা। তবে বাইরে বেসরকারি ক্ষেত্রে এসব করাতে গেলে ফির পরিমাণ দাঁড়ায় দ্বিগুণের চেয়েও বেশি। তবে বাইরের রোগীদের মেডিকেলের রোগী সাজিয়ে এমআরআই ও সিটি স্ক্যান করিয়ে মেডিকেলের হারে ফি নিয়ে পকেটস্থ করা হচ্ছিল পুরো টাকাটাই। মেডিকেলের তহবিলে জমা পড়েনি এর ১ টাকাও। বাইরের একাংশ দালাল ও রেডিওলজি বিভাগের একাংশ মিলে চালাতেন এই দুর্নীতি। এ পর্যন্ত শুধু অস্থায়ী ৬ কর্মীকে ছাঁটাই করা হলেও এবার ভিজিলেন্সের তদন্তে অনেক বড় মাথার ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সূত্রটি। অপরদিকে একটা না একটা কিছু লেগেই আছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। ফের আগুন লাগলো মহাকুম্ভের ১৮ নম্বর সেক্টরের শঙ্করাচার্য মার্গের হরিহরানন্দ ক্যাম্পের একটি তাঁবুতে আজ সকালে আগুন লেগে যায়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের সহায়তায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই ৩বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। হাকচক থানার পুলিশ ইন্সপেক্টর যুগেশ চতুর্বেদী জানিয়েছেন, পুরো জিটি রোডের তুলসী চৌরাহার কাছে একটি তাঁবুতে আগুন লেগেছে। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। অপরদিকে কারণ না জানালে গ্রেফতারি অবৈধ এবং সংবিধানের ২২(১) দ্বারা লঙ্ঘিত হলে আইনগত অন্যান্য বিধিনিষেধ থাকলেও জামিন দিতে হবে। এক মামলায় এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি এন কোটেশ্বর সিংহের অভিমত, সংবিধানের আর্টিকেল ২২(১) অনুযায়ী গ্রেফতারির কারণ জানার মৌলিক অধিকার লঙ্ঘন করা যায় না। স্পষ্ট এবং কার্যকর পদ্ধতিতে সেই কারণ অভিযুক্তকে জানাতে হবে। রিমান্ডে বা হেফাজতে নেওয়ার আগে ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এর অন্যথা হলে অভিযুক্তের অবশ্যই জামিন প্রাপ্য, আইনগত অন্যান্য বিধিনিষেধ থাকলেও। শীর্ষ আদালত জানালো, অভিযুক্ত যে ভাষা বুঝেন সেই মতো তাকে গ্রেফতারের কারণ সম্পর্কে যথেষ্টভাবে অভিহিত করতে হবে এবং তাতে স্পষ্টতা থাকতে হবে। তার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে না তা নিশ্চিত করতে হবে। সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ উঠলে তার পাল্টা যুক্তি দেওয়ার ও প্রমাণ করার দায় তদন্তকারী অফিসারের। অন্যদিকে ম্যাজিস্ট্রেটকেও হেফাজতে নেওয়ার আগে নিশ্চিত হতে হবে অভিযুক্তের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়নি। গ্রেফতারি বেআইনি এবং গ্রেফতারির সময়ের সিসিটিভি ফুটেজ চেক করা অভিযুক্ত বিহান কুমারের আবেদন খারিজ করে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। গ্রেফতারের কারণ জানানো হয়নি বলে তোলা অভিযোগেও সাড়া দেয়নি হাইকোর্ট। সেই সূত্রে হওয়া আবেদন হাইকোর্টের নির্দেশ খারিজ করে অভিযুক্তকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অপরদিকে অবশেষে দোলেশ্বরী হাইলাকান্দি জাতীয় সড়কের মেরামতির কাজ শুরু হলো। হাইলাকান্দিতে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এই তথ্য প্রকাশ করা হয় বৃহস্পতিবার। এদিনের সভায় জাতীয় সড়ক শাখার নির্বাহী বাস্তুকার আব্দুল হক খান জানান, এই মেরামতির জন্য ২২ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এছাড়াও জলসেচ বিভাগের কোনো প্রকল্প হাতে নিতে হলে কৃষি এবং ভূমি সংরক্ষণ বিভাগের সঙ্গে আলোচনা করে তা নিতে হবে বলেও জানানো হয় সভায়। এদিনের সভায় মৎস্য উন্নয়ন বিভাগ থেকে জানানো হয়, জেলায় চলতি অর্থ বছরে এখন পর্যন্ত ১৯,৮৮২ মেট্রিক টন মাছ উৎপাদন করা সম্ভব হয়েছে, যদিও এর লক্ষ্যমাত্রা ছিল ২১,৬৮২ মেট্রিক টন। এছাড়া কৃষি বিভাগ থেকে জানানো হয়, জেলায় এখন পর্যন্ত ৬৪৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে, যা এবছরের লক্ষ্যমাত্রা ছিল ৭,০০০ মেট্রিক টন। অন্যদিকে সভায় জেলার সব বিভাগীয় প্রধানকে তাদের ফিল্ড ভিজিটের সময় নিকটবর্তী সমাজ কল্যাণ বিভাগের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও ভিজিট করতে পরামর্শ দেওয়া হয়। এছাড়া সম্প্রতি ইস্যু করা রেশন কার্ডগুলি সংশ্লিষ্ট ডিলাররা নিজেদের হাতে রেখেছেন। এই মর্মে অভিযোগ প্রশাসনের কাছে জমা পড়ায় সরবরাহ বিভাগকে তাদের অধীনস্থ ডিলারদেরকে রেশন কার্ডগুলি অবিলম্বে উপকৃতদের হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রশাসন থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। জেলা আয়ুক্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ডিডিসি এলডাড ফাইরিম সহ বিভাগীয় শীর্ষকর্তারা অংশ নেন। অপরদিকে এলংজুড়িতে রোড আন্ডারব্রিজ নির্মাণের দাবি রেলমন্ত্রী সকাশে সাংসদ মিশন। শ্রীভূমি সরিষা এলাকার এলংজুড়িতে একটি রোড আন্ডারব্রিজ নির্মাণের দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে স্মারকপত্র প্রদান করলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। একই সঙ্গে নিউ করিমগঞ্জ স্টেশন থেকে প্রয়াগরাজ পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালুর দাবি জানান রেলমন্ত্রীর কাছে। তিনি রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মহাকুম্ভে অমৃত স্নানের জন্য ব্যাকুল হয়ে আছেন বরাক উপত্যকার হাজার হাজার সনাতনীরা, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ায় বরাকবাসীর মনোবাসনা অধরা থেকে যাচ্ছে। এবার যে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে তা পুনরায় ১৪৪ বছর পর অনুষ্ঠিত হবে, তখন আর বর্তমান কেউ জীবিত থাকবেন না। তাই সকলেই এবারের এই মহাকুম্ভে স্নান করে পুণ্য অর্জনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এজন্য জানুয়ারি মাসের ২৪ তারিখ
এনএফএল-এর জিএম-এর কাছে তিনি দাবি জানিয়েছেন। এমতাবস্থায় বরাকের ধর্মপ্রাণ সনাতনীরা যাতে মহাকুম্ভে অংশগ্রহণ করতে পারেন তার জন্য নিউ করিমগঞ্জ স্টেশন থেকে প্রয়াগরাজ পর্যন্ত একটি স্পেশাল ট্রেন দেওয়ার জন্য রেলমন্ত্রীর কাছে দাবি জানান তিনি। তার এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন রেলমন্ত্রী। দিল্লি থেকে এই খবর জানিয়ে মিশন বলেন তার বিশ্বাস শীঘ্রই মহাকুম্ভ স্পেশাল ট্রেন যাবে জেলা থেকে। অপরদিকে কাছাড় জেলা আদালত প্রাঙ্গণে আগামী ৮ মার্চ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯:৩০ থেকে শুরু হবে এই লোক আদালত। কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই বিশেষ আদালত বিচার প্রার্থীদের জন্য বিরোধ নিষ্পত্তির এক অনন্য সুযোগ। এই লোক আদালতে বিভিন্ন বিচারাধীন ও পূর্ব মামলা সংক্রান্ত বিষয়ের সমাধান করা হবে। এর মধ্যে সিভিল মামলা, বিশেষ বিদ্যুৎ সংক্রান্ত মামলা, জিআর মামলা, পিআরসি মামলা যা আপোষযোগ্য, এনআই অ্যাক্ট মামলা, মোটর ভেহিকেল আইন সম্পর্কিত ও মোটর দুর্ঘটনা সংক্রান্ত মামলা, বিবাহ সংক্রান্ত মামলা সহ অন্যান্য মামলা নিষ্পত্তি করা হবে। এছাড়াও এপিডিসিএল, বিএসএনএল সহ বিভিন্ন ব্যাংক সংক্রান্ত পূর্ব বিবাদিত মামলাগুলি নিষ্পত্তির জন্য বিবেচিত হবে। জেলার যেসব বিচার প্রার্থীরা ইতিমধ্যেই সমন বা নোটিশ পেয়েছেন তাদের এই লোক আদালতের মাধ্যমে মামলার নিষ্পত্তির সুযোগ গ্রহণ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিরোধ নিষ্পত্তির পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতে নির্ধারিত আদালত ও বুথগুলিতে বিশেষ মিলন সাধক নিয়োগ করা হবে। অপরদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গৌহাটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে যোগ দেওয়ার ফাঁকে জ্যোতিরাদিত্য গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আসছেন বলে জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ননীগোপাল মহন্ত। সম্প্রতি ননীগোপাল দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করেন। সেই সময় তাকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আমন্ত্রণ জানান তারা। উপাচার্য আরও জানিয়েছেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য রাখতে রাজি হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার উন্নয়ন এবং সামগ্রিক শিক্ষার বিস্তারে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই পরিস্থিতিতে তারা এলে দুই কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানানো হবে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের তরফে। তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে ছাত্ররা অনুপ্রাণিত হবেন বলে ননীগোপাল মহন্ত দাবি করেছেন। তাছাড়াও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ডিগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে ননীগোপাল তাকেও বিশ্ববিদ্যালয়ে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তাছাড়াও স্কিল ভিত্তিক শিক্ষা এবং গবেষণার সম্প্রসারণ সহ উত্তর পূর্বাঞ্চলের একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার হাব করে তোলার জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আবেদন জানিয়েছেন উপাচার্য ননীগোপাল মহন্ত। অপরদিকে ২৭ বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন ঘটছে। একের পর এক বুথ ফেরত সমীক্ষা এমন ইঙ্গিতের মধ্যেই বোমা ফাটালেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের অভিযোগ তার দলের ১৬ জন বিধায়ককে বিজেপিতে যোগ দেওয়ার জন্য মোটা টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। কেজরিওয়াল বলেছেন ১৫ কোটি টাকা ও মন্ত্রিত্ব এই দুই টুপ দিয়ে আপের ১৬ জন বিধায়ককে দলে টানার চেষ্টা করছে বিজেপি। এই অভিযোগ করে কেজরিওয়াল বুথ ফেরত সমীক্ষাকে নস্যাৎ করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন বুথ ফেরত সমীক্ষায় দেখানো হচ্ছে বিজেপি ৫৫-র চেয়েও বেশি আসনে জিতবে, কিন্তু সত্যি সত্যি যদি তেমন সম্ভাবনা থাকতো তাহলে আপ বিধায়কদের ভাঙানোর চেষ্টা কেন করবে বিজেপি। কেজরিওয়ালের এমন অভিযোগ অবশ্য এবারই প্রথম নয়। ২০১৪ ও ২০২০ সালেও তিনি বিজেপির বিরুদ্ধে তার দল ভাঙানোর চক্রান্তের কথা বলেছিলেন। অন্যদিকে আগামীকাল শনিবার ভোটের ফল প্রকাশের পর জয় নিয়ে ১০০% নিশ্চিত বিজেপি নেতৃত্ব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।